नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 241। স্বামী গম্ভীরানন্দ। 1923 খ্রিস্টাব্দের মার্চ মাস এক সৌম্য যুবক হঠাৎ একদিন কাশীতে উপস্থিত। কাশী ধামে রামকৃষ্ণ মিশনের কেন্দ্রে থাকেন যুবকের শিক্ষক, তবে তিনি সন্ন্যাসী। যুবক শুনেছেন তার শিক্ষক আছেন ওখানে। খোঁজ নিয়ে জানলেন তিনি নেই, গেছেন অন্যত্র। যুবকের উদ্দেশ্য রামকৃষ্ণ সংঘে যোগদান করা। মনের মহৎ ইচ্ছা প্রকাশ করলেন মিশন কেন্দ্রের অধ্যক্ষের কাছে। অধ্যক্ষ কিন্তু রাজি হলেন না, কারণ সে সময় চারিদিকে রাজনৈতিক সন্ত্রাস ও হামলা চলছিল। এদিকে সরকারের দৃষ্টি ছিল রামকৃষ্ণ মিশনের ওপর। সেজন্য অপরিচিত কাউকে রাখার নিয়ম ছিল না। অধ্যক্ষ বললেন, আমরা কোনো অপরিচিত ছেলেকে রাখি না। শিক্ষাগত যোগ্যতা তোমার বেশি, সেবাশ্রমে তোমার সুবিধা হবে না, বরং তুমি বেলুড় মঠে যাও। যুবকের সপ্রতিভ উত্তর, মহারাজ, অপরিচিত বলে আপনি আমাকে যোগদান করতে দিচ্ছেন না। যদি আমি বেলুড় মঠে যাই, সেখানেও তো হবে একই সমস্যা। আপনি কি আমাকে দয়া করে একটি পরিচয়পত্র দেবেন? অধ্যক্ষের অসহায় স্বর, আমি তোমাকে চিনিই না, কেমন করে দেব পরিচয়পত্র? যুবকের বুদ্ধিদীপ্ত আবেদন, যদি আপনি লিখে দেন যে আমি স্বামী জগদানন্দজির সন্ধানে কাশীতে এসেছিলাম, আপনি নিশ্চয়ই এটি লিখে দিতে পারবেন। রাজি হলেন অধ্যক্ষ। এই প্রত্যাখ্যাত প্রত্যুৎপন্নমতি সৌম্য যুবকটি হলেন পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের একাদশ অধ্যক্ষ স্বামী গম্ভীরানন্দজি। স্বামী গম্ভীরানন্দজির পূর্বাশ্রমের নাম যতীন্দ্রনাথ দত্ত। জন্ম 1899 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি, 29 মাঘ 1305 বঙ্গাব্দ। সিলেট জেলার বাংলাদেশ সাধুহাটি গ্রামে। তাঁর পিতামাতার নাম দীননাথ ও তারাসুন্দরী দেবী। তারা ছিলেন স্থানীয় জমিদার শাক্ত পরিবার। মা ছিলেন ধর্মপ্রাণা। তিনি প্রতিদিন সুদীর্ঘকাল জপে মগ্না থাকতেন। মাঝে মাঝে তারাসুন্দরী নিজেই শিবমূর্তি তৈরি করে পুজোর পর বিসর্জন দিতেন পুকুরে। যতীন্দ্র ছিলেন পিতামাতার শেষ সন্তান। তাঁর 2 দাদা ও 1 দিদি, জিতেন্দ্র, সুরেন্দ্র ও সুষমা। যতীন্দ্র ছিলেন বিরাট একান্নবর্তী পরিবারের মানুষ। তাঁর বাল্যকালেই পিতার মৃত্যু হয়। বর্ধিষ্ণু মামার বাড়িতে লালিত পালিত হন যতীন্দ্র। বড় মামা অভয় কুমার দাম ছিলেন তাঁর অভিভাবক, কারণ যতীন্দ্রের কাকা জ্যাঠা কেউ ছিলেন না। মামাদের বাড়িতে যেমন প্রতিষ্ঠিত নিত্যপূজিত শ্রী মদন মোহনজি ছিলেন, তেমনি ধুমধাম সহকারে হতো দুর্গাপূজা ও কালী পূজা। এরকম পরিবেশে ছোটবেলা কেটেছে যতীন্দ্রের। প্রথম থেকেই তিনি ছিলেন খুব শান্তশিষ্ট, ধীর স্থির ও গম্ভীর প্রকৃতির। সাধুহাটিতে যতীন্দ্রের পড়াশোনা আরম্ভ হয়। ওখানকার মৌলভীবাজার হাই স্কুলে ভর্তি হন তিনি। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। কিছুকাল শিলং সরকারি হাই স্কুলে পড়াশোনা করে আবার চলে আসেন মৌলভীবাজার হাই স্কুলে। 1917 খ্রিস্টাব্দে পরীক্ষায় তিনি পেয়েছিলেন
1917 খ্রিস্টাব্দে ওখান থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এই পরীক্ষায় তিনি পেয়েছিলেন স্কলারশিপ। উচ্চশিক্ষা লাভের জন্য যতীন্দ্র আসেন কলকাতায়। ভর্তি হন স্কটিশ চার্চ কলেজে। থাকতেন কলেজেরই পাশে ওগিলভি হোস্টেলে। তার সতীর্থদের মধ্যে ছিলেন সাহিত্যিক সাংবাদিক সজনীকান্ত দাস ও সাহিত্যিক গোপাল হালদার। ছাত্রাবস্থায় যতীন্দ্র ছিলেন খেলাধুলায় পারঙ্গম, ফুটবল, ভলিবল, রোয়িং প্রভৃতিতে। পরবর্তী জীবনেও তিনি রেডিওতে শুনতেন খেলার ধারা বিবরণী। জীবনের একেবারে শেষের দিকেও খোঁজ রাখতেন খেলার খবরের। বাড়ি থেকে বড়দা টাকা পাঠাতেন। ওই টাকা ও স্কলারশিপের টাকা দিয়ে তিনি নির্বাহ করতেন পড়ার খরচ। 1922 খ্রিস্টাব্দে অর্থনীতিতে অনার্স সহ বিএ পাশ করেন। বিএতে তার বিষয় ছিল ইংরেজি, বাংলা, গণিত ও অর্থনীতি। স্নাতক উপাধি লাভের পর যতীন্দ্র বার্মার, বর্তমানে মায়ানমার, রেঙ্গুনে, বর্তমানে ইয়াঙ্গন সামরিক বিভাগে অ্যাকাউন্টস অফিসার রূপে চাকরি করেন। সেখানে সৈনিকদের জীবনচর্চা তাকে জীবন সম্বন্ধে গভীরভাবে ভাবতে বাধ্য করে। বাড়িতে পড়েছিলেন শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের পুস্তক। তার আগেই কিছুকাল সিলেটে মামার বাড়িতে থাকাকালীন যতীন্দ্রের সম্ভবত পরিচয় হয়েছিল সিলেট রামকৃষ্ণ মিশনের সাধুদের সঙ্গে। তিনি প্রথম অনুপ্রেরণা পেয়েছিলেন স্বামীজির বই পড়ে। ওতেই তাঁর বৈরাগ্যের উদয় হয়। রেঙ্গুনে নিজের বাসার ছাদে বসে তাকিয়ে থাকতেন নক্ষত্রখচিত আকাশের দিকে। দেখতেন এক অজানা দেশের হাতছানি, চারিদিক নির্জন। আবার পরক্ষণেই চোখ পড়ত সামরিক ছাউনিগুলির দিকে। দেখেছিলেন তাদের কঠোর নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাপরায়ণতা, দেশপ্রেম ও দায়িত্ববোধ। মনের মধ্যে দ্বন্দ্ব চলত, সৈনিকদের জীবন গ্রহণ করবেন নাকি সাড়া দেবেন স্বামীজির আহ্বানে। আদর্শবাদী ছিলেন তিনি। আদর্শহীনের সঙ্গে আপোষ করতেন না কখনো। জয় হল স্বামীজির আদর্শের। সংকল্প গ্রহণ করলেন সংসার ত্যাগের। চিরদিনের জন্য গ্রহণ করলেন সৈনিকদের কঠোরতা, নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা পরায়ণতা। কারণ তিনি হবেন স্বামীজির সৈনিক, ভবিষ্যতে হবেন তাঁর সেনাপতি। রামকৃষ্ণ সংঘে যোগদানের ইচ্ছায় কাশী হয়ে বেলুড় মঠে এলেন যতীন্দ্র। অথচ কলকাতার কলেজে পড়ার সময় একবারও তাঁর মনে হয়নি উদ্বোধনের শ্রী মাকে বা স্বামী শারদানন্দজিকে দর্শন করার কথা, কিংবা বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণ পার্ষদদের সান্নিধ্য লাভ করা। যতীন্দ্র যখন বেলুড় মঠে আসেন তখন সংঘাধ্যক্ষ ছিলেন শ্রী রামকৃষ্ণ পার্ষদ স্বামী শিবানন্দজি, মহাপুরুষ মহারাজ। কাশীর পুনরাবৃত্তি ঘটল এখানেও। মঠের কেউ চেনেন না যতীন্দ্রকে। স্বামীজির শিষ্য স্বামী শুদ্ধানন্দজি তদানীন্তন মঠ ও মিশনের যুগ্ম সম্পাদক। তাকে শোনালেন নিরাশার কথা। মুষড়ে পড়লেন যতীন্দ্র। মনে আশার আলো বুঝি নিবু নিবু। কিন্তু তিনি শ্রী ভগবানের চিহ্নিত ব্যক্তি। সব বাধার অবসান হল। ঠিক ওই সময়ে উপস্থিত ছিলেন দেওঘর বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী সদ্ভাবানন্দ ও চিফ সুপারভাইজার স্বামী নির্বেদানন্দ। তারা যতীন্দ্রকে প্রস্তাব দিলেন দেওঘর যাওয়ার। রাজি হলেন তিনি। স্বামী নির্বেদানন্দ তাঁকে রাখলেন কলকাতার একটি মেসে। তিনি মনে করেছিলেন যে ছেলেটি চায় একটি চাকরি, কিন্তু যতীন্দ্রের সুস্পষ্ট অভিপ্সা সাধু হবেন তিনি। তখন দেওঘর বিদ্যাপীঠে যোগ দেওয়া ঠিক হল। দেওঘরে যাওয়ার আগে যতীন্দ্র মঠে গেলেন
মহাপুরুষ মহারাজকে দর্শন ও তার আশীর্বাদ ভিক্ষা করতে। তিনি তাকে বললেন, তুমি বেলুড়ে থাকো, আগে তোমার চরিত্র গঠিত হোক, তারপরে কাজ করবে। যতীন্দ্র বুঝলেন মহাপুরুষ মহারাজের কথা। সাধু জীবনে প্রথম প্রয়োজন চরিত্র গঠন করা। এইটি ভেবে নিয়ে যতীন্দ্র দেওঘরে ব্রহ্মচারী হিসেবে যোগদান করলেন। সময় 1923 খ্রিস্টাব্দের মে মাস। তখন তার বয়স মাত্র 24 বছর। সে সময় স্বামী নির্বেদানন্দ যতীন্দ্রকে বলেছিলেন, সময়ে তোমাকে সংঘের অনেক কাজ করতে হবে। পরবর্তীকালের ইতিহাসে তাই দেখতে পাওয়া যায়। যতীন্দ্র বিদ্যাপীঠে ছিলেন প্রায় 11 বছর, দুবারে 1923 থেকে 29 খ্রিস্টাব্দ ও 1931 থেকে 35 খ্রিস্টাব্দ। প্রথমে কর্মী, পরে প্রধান শিক্ষক ও শেষে অধ্যক্ষ রূপে। দেওঘরে থাকতে থাকতে যতীন্দ্র ব্রহ্মচর্য, মন্ত্রদীক্ষা ও সন্ন্যাস সবই লাভ করেন মহাপুরুষ মহারাজের কাছ থেকে। প্রথম থেকেই মহাপুরুষ মহারাজকে গুরুপদে বরণ করেছিলেন তিনি। তাকে কেউ কেউ শ্রী শ্রী ঠাকুরের অন্য কোনো পার্শ্বদের কাছ থেকে দীক্ষা নিতে পরামর্শ দিয়েছিলেন, কিন্তু রাজি হননি তিনি। আগেই তিনি মনে মনে মহাপুরুষ মহারাজকে নিজ হৃদয়ে গুরু পদে বসিয়েছিলেন। মহাপুরুষ মহারাজের সঙ্গে প্রথম দর্শনে স্মৃতিচারণ করেছেন তিনি। প্রথম যখন বেলুড়ে আসি, তখন মঠের কর্মপরিচালকদের কাছে শুনেছিলাম মহাপুরুষজি খুবই কড়া মেজাজের লোক আর খুব গম্ভীর। বেশি কথাবার্তা না বলে এক কথায় সব সেরে দেন। তাই তাদের কথা শুনে মহাপুরুষজি মহারাজ সম্বন্ধে মনে বেশ একটা ভয় ছিল। প্রথম যেদিন দেখা হলো সেদিন আমি চুপ করেই বসেছিলাম। তা অপর দু একজন যাতায়াত করছিলেন বা দু একটি কথাও বলছিলেন। আমি তার দিকে সর্বদা তাকিয়ে বসেছিলাম এবং তিনিও মাঝে মাঝে আমাকে দেখছিলেন। অতি সুন্দর ছিল তার চেহারা এবং গায়ের রং ছিল খুব ফর্সা। দৃষ্টিতেও ছিল একটা স্নেহের ভাব। সুতরাং ভয় সম্পূর্ণ না কাটলেও মনে মনে স্থির করেছিলাম এই সৌম্য শান্ত সাধু মহারাজই হবেন আমার জীবনের পথপ্রদর্শক। বিদ্যাপীঠে থাকাকালে এক সাহসের কাজ করলেন যতীন্দ্র। তার মনে তীব্র ইচ্ছা মহাপুরুষ মহারাজের কাছ থেকে মন্ত্রদীক্ষা ও ব্রহ্মচর্য নেওয়া। সবেমাত্র 7-8 মাস এসেছেন তিনি। অধ্যক্ষকে না জানিয়ে চিঠি লিখে মনের কথা জানালেন মহাপুরুষ মহারাজকে। অনুকূল উত্তর এলো। এই কথা জানতে পেরে অধ্যক্ষ স্বামী সদ্ভাবানন্দ একটু বিরক্ত হলেন, কিন্তু সংঘাধ্যক্ষের আদেশে যতীন্দ্রকে পাঠিয়ে দিলেন বেলুড় মঠে। 1923 খ্রিস্টাব্দের ডিসেম্বরে শ্রী শ্রী মায়ের শুভ জন্মতিথি। ওই পুণ্যদিনে সকাল 9:30 যতীন্দ্রের ব্রহ্মচর্য অনুষ্ঠান হলো আরো কয়েকজনের সঙ্গে। আচার্যের আসনে ছিলেন স্বামী শুদ্ধানন্দজি। যতীন্দ্রের নতুন নাম হলো সৌম্য চৈতন্য। তাই মহাপুরুষ মহারাজ দেখা হলেই ছান্দোগ্য উপনিষদের কথা স্মরণ করে বলতেন, সদৈব সৌম্য। 3 দিন সপাক হবিষ্যান্ন গ্রহণ করলেন মঠের পদ্মপুকুরের পাড়ে, বর্তমানে নেই। তখনও কিন্তু যতীন্দ্রের মন্ত্রদীক্ষা হয়নি। 3 দিন হবিষ্যান্নের পর 4র্থ দিনে মহাপুরুষ মহারাজ নিজে থেকেই তাকে ও মতি মহারাজকে স্বামী শিবস্বরূপানন্দ বললেন, আজকে খাবি না, আজকে তোদের দীক্ষা হবে। ওই দিনটি ছিল মহাপুরুষ মহারাজের শুভ জন্মতিথি। এরপর তার নিজের কথায় দীক্ষা হয়েছিল পুরাতন ঠাকুর ঘরে।
মহাপুরুষজি বসেছিলেন শ্রী শ্রী ঠাকুরের সামনে উত্তর মুখ হয়ে, এবং আমি বসেছিলাম মহাপুরুষজির সামনে দক্ষিণ মুখ হয়ে। তিনি মন্ত্র দীক্ষা দিয়ে বীজ মন্ত্রটি গঙ্গাজল দিয়ে মেঝেতে লিখে বুঝিয়ে দিলেন। তারপর বললেন, গুরু দক্ষিণা দাও। আমি এসব নিয়মবিধি কিছুই